আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বিএনপির টিকে থাকা নিয়ে প্রধানমন্ত্রীর সন্দেহ প্রকাশ। লন্ডনে তারেকের আয়ের উৎস কি? প্রবাসী থেকেও কিভাবে তারা জীবনযাত্রা করে, তাদের সোর্স অফ ইনকাম কি, অর্থ কোথা থেকে উপার্জন করে, তারেক জিয়াকে জিজ্ঞেস করে না কোথা থেকে অর্থ পায়, কিভাবে চলে। নতুন ভাড়ায় চলছে গণপরিবহন। অতিরিক্ত নেয়ার অভিযোগ যাত্রীদের। জ্বালানির বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি ক্যাবে। রপ্তানি বাণিজ্যে আশার আলো দেখাচ্ছে বাইসাইকেল। গেল অর্থ বছরে এসেছে 13 কোটি 8 লাখ ডলার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরে 2টার 21 সংবাদে। সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত বিএনপির শীর্ষ নেতৃত্বের সাজা হওয়ায় রাজনৈতিক দল হিসেবে ভবিষ্যতে তাদের টিকে থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবাসী বিএনপির শীর্ষ নেতার বিলাসিতার নেপথ্যে আয়ের উৎস কি, তাও জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। কুইন এলিজাবেথ সেন্টারে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় ভার্চুয়ালি অংশ নেন লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক প্রসঙ্গ টেনে বিএনপির সাজাপ্রাপ্ত শীর্ষ নেতৃত্ব ও দলটির অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলেন বঙ্গবন্ধু কন্যা। সেই দলের অস্তিত্ব থাকে কিভাবে, যে দলের নেতৃত্বই হচ্ছে সাজাপ্রাপ্ত আসামি, তাও খুনের মামলা, অস্ত্র চোরা কারবারি মামলা থেকে শুরু করে দুর্নীতির মামলা। এবং খালেদা জিয়ার ছেলেদের দুর্নীতি, এটা কিন্তু আমাদের না, এটা আমেরিকার FBI খুঁজে বের করেছে। এফবিআইর তদন্তে প্রমাণিত খালেদা জিয়ার দুর্নীতিগ্রস্ত ছেলের বিলাসবহুল জীবনের নেপথ্যে জনগণের সম্পদ লুট করা অর্থ কিনা তা জানতে চান প্রধানমন্ত্রী। এই প্রবাসী থেকেও কিভাবে তারা জীবনযাত্রা করে, তাদের সোর্স অফ ইনকাম কি, অর্থ কোথা থেকে উপার্জন করে, তারেক জিয়াকে জিজ্ঞেস করে না কোথা থেকে অর্থ পায়, কিভাবে চলে। জনগণের সম্পদ লুট করে তারা বিলাসিতা করে, আর আওয়ামী লীগ জনগণের পাশে থাকে, জনগণের কল্যাণ চিন্তা করে। 7 নভেম্বর সৈনিক হত্যা দিবসের ইতিহাস তুলে ধরে অভিযোগ করেন সামরিক অভ্যুত্থান ও সৈনিক হত্যার দায় জিয়াউর রহমানের। 75-এ যেমন মোস্তাক ক্ষমতা দখল করেছিল, জিয়াউর রহমানের সহযোগিতায় 3 মাসও যেতে পারে নাই, মোস্তাককে বের করে দিয়ে তখন জিয়াউর রহমান নিজে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাষ্ট্রপতি ঘোষণা দেয়। জিয়াউর রহমানের হাতে হাজার হাজার সামরিক বাহিনীর সৈনিক, অফিসার, বিমান বাহিনীর অফিসার এবং অনেক মানুষ মারা যায়, তাদেরকে হত্যা করা হয়। উন্নয়নে শামিল হতে প্রবাসীদের বিনিয়োগেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমি আপনাদের প্রবাসীদের বলবো, অনেকদিন তো এই দেশে ছিলেন, বাংলাদেশে আসেন, বিনিয়োগ করেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। ধর্মঘট প্রত্যাহারের পর বর্ধিত ভাড়ায় রাজধানী সহ সারা দেশে গণপরিবহন ও দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। তবে সরকারি নির্ধারিত ভাড়া চেয়ে অতিরিক্ত নেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা, অস্বীকার করেছেন পরিবহন সংশ্লিষ্টরা। এদিকে ডিজেলের দাম কমানোর দাবিতে ধর্মঘট অব্যাহত রেখেছে ট্রাক কভার্ড ভ্যান মালিক সমিতি। আহমদ বাবুর রিপোর্টে বিস্তারিত। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে 3 দিন বন্ধ থাকার পর সরকারের সঙ্গে আলোচনা শেষে বর্ধিত ভাড়ায় চলছে গণপরিবহনের চাকা। রাজধানীতে গণপরিবহনে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়ার দাবি করেছেন যাত্রীরা। সর্বনিম্ন ভাড়া যেটা 8 টাকা করছে, এটা আসলে অনেক ক্ষেত্রে একটু বেশি মনে হয়। আগের ভাড়ার সাথে দ্বিগুণ নিতে আছে। এটা সরকার বাড়ায় না, এটা মানুষের জিম্মি করে তারপরে ভাড়া বাড়াইছে। গ্যাসের দাম তো আর বাড়ে নাই, ডিজেলের দাম বাড়ছে, গ্যাসের গাড়িগুলোও কিন্তু ভাড়া বেশি নিতেছে। বেশি ভাড়া নেওয়ার কথা অস্বীকার করেছেন পরিবহন সংশ্লিষ্টরা। আমাদের তেলের গাড়ি, এটা আমি কারো কাছে জুলুম করতেছি না। মহাখালী সহ রাজধানীর সবগুলো টার্মিনাল থেকে ছেড়েছে দূরপাল্লার পরিবহন। এখানেও ভাড়া বেশি নেওয়ার অভিযোগ যাত্রীদের। আগে আমরা 220 টাকা করে যেতাম, এখন হচ্ছে 270 টাকা করে নিচ্ছি। প্রবলেমটা কিন্তু যাত্রীদেরই হচ্ছে, ভাড়াটা বাড়াতে। তো এক্ষেত্রে একটু বিবেচনা করা উচিত ছিল। আমরা তো আর কিছুই করতে পারি না,
পরিবহন ধর্মঘট ওরা করতে পারে, আমরা কি করতে পারি? 52 সিটে যে ভাড়াটা ওইটা সমন্বয় করে 40 সিটের উপরে ভাগ করে আমরা 272 টাকা এখন পড়ে। এদিকে ডিজেলের দাম কমানো সহ 3 দফা দাবিতে ধর্মঘট অব্যাহত রেখেছেন ট্রাক মালিকরা। বাস কোচে তাদের একটা সমাধান সরকার করে দিয়েছে, কিন্তু পণ্য পরিবহন খাতের ক্ষেত্রে কোনো সমাধান এখন পর্যন্ত সরকার করেনি। কর্মবিরতি আমরা অব্যাহত রাখবো, এটা মালিকরা এই লোকসান দিয়ে গাড়ি চালাবে না। দাবি না মানা পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা তাদের। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। বাস ও লঞ্চে বর্ধিত ভাড়া প্রত্যাহার করে বাস্তবসম্মতভাবে নির্ধারণের দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। রাজধানীতে সংবাদ সম্মেলনে অতিরিক্ত ভাড়া নির্ধারণের নিন্দা জানায় সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। বলেন, বর্তমান বর্ধিত ভাড়া অযৌক্তিক ও জনকল্যাণ বিরোধী। সিএনজি চালিত বাসের ভাড়া বৃদ্ধির কথা ছিল না উল্লেখ করে তিনি জানান, প্রায় 650 ডিজেল চালিত বাসের জন্য 12,000 বাসের ভাড়া বাড়ানো হয়েছে। লঞ্চের নতুন ভাড়া নিয়েও প্রশ্ন তুলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। ঢাকা শহরের একটা বাসকে দৈনিক 1200 থেকে 1500 টাকা চাঁদা দিতে হয়। এই চাঁদাটা তারা তাদের পকেট থেকে দেবেন না, যাত্রীদের কাছ থেকে লুণ্ঠিত টাকা তুলে নেওয়ার জন্যই আজকে ভাড়াটা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সরকারের বাড়ানো থাকে প্রতি কিলোমিটারে 10 পয়সা, আদায় করা হয় 10 টাকা। জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। পরিবহন ভাড়াও আগের জায়গায় ফিরিয়ে নেওয়ার দাবি সংগঠনটির। ক্যাব বলছে, জ্বালানি তেলে ভর্তুকির চাপ মেটাতে গ্যাসের আদলে এ খাতেও একটি নিরাপত্তা তহবিল গঠন জরুরি। মেহেদী হাসানের রিপোর্ট। তেলের দাম 23% বৃদ্ধির প্রেক্ষিতে শুক্রবার থেকে দেশজুড়ে শুরু হয় পরিবহন ধর্মঘট। রোববার বাস ভাড়া 27% এবং লঞ্চ ভাড়া 35 থেকে 42% বৃদ্ধির পর ধর্মঘট প্রত্যাহার করে নেন বাস ও লঞ্চ মালিকরা। তবে তেলের দাম কমানো সহ 3 দফা দাবিতে ধর্মঘট অব্যাহত রেখেছেন ট্রাক মালিকরা। এমন পরিস্থিতিতে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের এই সংবাদ সম্মেলন। সংগঠনটির নেতারা বলছেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইনের লঙ্ঘন করে তেলের দাম বাড়ানো হয়েছে। বর্ধিত মূল্য প্রত্যাহার চান তারা, পরিবহন ভাড়াও আগের জায়গায় নেয়ার দাবি ক্যাবের। সূত্রোক্ত প্রজ্ঞাপনটি বাতিল, প্রত্যাহার, স্থগিত করে মূল্য আর বৃদ্ধির প্রস্তাবটি বিআরসি আইনের 34 ধারা মতে বিআরসি কর্তৃক নিষ্পত্তির লক্ষ্যে বিআরসিতে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে মূল্য কম থাকায় গত 7 অর্থবছরে 43,000 কোটি টাকা মুনাফা করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি, যার কিছুটা পূর্বের দায় দেনা হিসেবে এবং বাকিটা মুনাফা আকারে সরকারের কোষাগারে জমা হয়। বাড়তি এ মুনাফায় জ্বালানি তেল খাতের একটি নিরাপত্তা তহবিল গঠনের প্রস্তাব ক্যাবের। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য উঠানামার সাথে সাথে দেশে মূল্য বৃদ্ধি বা হ্রাস এটি বাস্তবসম্মত নয় আমাদের প্রেক্ষাপটে। সেই জন্যই জ্বালানি নিরাপত্তা তহবিল গঠনের প্রস্তাব। আলোচনা ছাড়াই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং একে কেন্দ্র করে পরিবহন ধর্মঘটের কারণে জনভোগান্তির বিচার দাবি করেন ক্যাব নেতারা। 30% কেন 50% বাড়ালেও কারো আর আপত্তি নাই, কারণ এই 3 দিনে যে কষ্ট করেছে মানুষ এবং যে পরিমাণ অর্থ ব্যয় করেছে সেটার জন্য আমরা কি ক্ষতিপূরণের মামলা করতে পারি কিনা। বিআরটিএ শুধু তেল চালিত পরিবহনের ভাড়া বাড়িয়েছে, কিন্তু গ্যাস চালিত যানবাহনও বাড়তি ভাড়া আদায় করছে, যাকে আইন পরিপন্থী বলছে ক্যাব। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। রপ্তানি বাণিজ্যে আশার আলো দেখাচ্ছে বাইসাইকেল। এক যুগ আগেও আমদানি করতে হতো এই বাহনটি, কিন্তু বদলেছে সেই চিত্র। 2020-21 অর্থ বছরে বাইসাইকেল রপ্তানি থেকে এসেছে 13 কোটি 8 লাখ ডলার। এবার এই খাত থেকে আরও 30% বেশি বৈদেশিক মুদ্রা আয়ের আশা রপ্তানিকারকদের। রিয়াজ সুমনের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি বাইসাইকেলের রপ্তানি বাড়ছে। মেড ইন বাংলাদেশ বাইসাইকেল চলছে ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের বিভিন্ন দেশের রাস্তায় রাস্তায়। ইউরোস্ট্যাটের তথ্য বলছে, পরিবেশ বান্ধব এই বাহনটি রপ্তানিতে ইউরোপে বাংলাদেশের অবস্থান তৃতীয়, বিশ্ববাজারে অষ্টম। সেই সাথে রপ্তানি সাইকেলের চাকায় ভর করে সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি। রপ্তানি বাজার প্রসারিত করতে মোটা অঙ্কের বিনিয়োগও করেছেন দেশের উদ্যোক্তারা, গড়ে তুলেছেন বিশ্বমানের কারখানা। দেশের সবচেয়ে বেশি সাইকেল তৈরি করছে মেঘনা গ্রুপ।
এছাড়া প্রাণ আরএফএল সহ কয়েকটি প্রতিষ্ঠানও তৈরি এবং রপ্তানি করছে সাইকেল। গ্লোবালি এর এক্সপোর্টটা প্রচুর বাড়ছে এবং বাংলাদেশের মতো মার্কেটে যেখানে লেবার কস্ট এখনো সস্তা আছে এবং আমরা উৎপাদন করতে শিখেছি, আমরা জানি আমরা যদি চায়না, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্ডিয়ার সাথে কম্পিট করে আমরা যদি বিশ্ববাজারে আমাদের বাইকটা যদি রপ্তানি করতে পারি, তাহলে রপ্তানি একটা অপার সম্ভাবনা এখানে আছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে 2020-21 অর্থ বছরে 13 কোটি 8 লাখ ডলারের বাইসাইকেল রপ্তানি করেছে বাংলাদেশ। আগের অর্থ বছরে রপ্তানি ছিল 8 কোটি 28 লাখ ডলার। সেই হিসাবে এক বছরে বাইসাইকেল রপ্তানিতে প্রবৃদ্ধি 58% বেশি। এ খাতে রপ্তানি বাড়াতে নীতি সহায়তা চেয়েছেন রপ্তানিকারকরা। এই যে সরকার সম্প্রতি ঘোষণা করছে বাইসাইকেল এবং বাইসাইকেল যন্ত্রাংশের জন্য আপনি যদি রপ্তানি করেন শতকরা 4 ভাগ সুবিধা পাবেন, নগদ সহায়তা পাবেন। কিন্তু এখানে আমি আমদানি পর্যায়ে 15% থেকে 45% পর্যন্ত শুল্ক দিয়ে আমি 4% নগদ সহায়তা, এটা খুব একটা আকর্ষণীয় না এবং এটা খুব একটা কার্যকরী হবে না। এই সেক্টরটাকে যদি প্রায়োরিটি দিয়ে ব্যাংক এবং সরকার সবাই মিলে যদি এটাকে লাইমলাইটে নিয়ে আসে, তাহলে কিন্তু এই সেক্টরটা কিন্তু ব্যাপক উন্নতি হবে, যেভাবে যে কাজটা আমরা গার্মেন্টসে করেছিলাম, বাংলাদেশ সরকার গার্মেন্টসে করেছিল। চাহিদা বাড়ছে দেশের বাজারেও। ব্যবসায়ীরা বলছেন দেশি চাহিদা 20 লাখের বেশি। অর্থের হিসাবে বাজারের আকার 1200 কোটি টাকা ছাড়িয়েছে। আমাদের দেশে একটা সাইকেলের টায়ার, টিউব, রিম, ফ্রেম, ফর্ক, মাডগার্ড কিছু কিছু জিনিস বাইরে থেকে নিয়ে আসতেছে। ব্রেক সেটের থেকে নিয়ে ক্র্যাঙ্কগুলা, এগুলা কিছু জিনিস আছে এবং এই সাইকেল এক্সপোর্ট হচ্ছে। তবে অভ্যন্তরীণ বাজারে থেমে নেই সাইকেল আমদানি। চাহিদার প্রায় অর্ধেকই ব্যবহার হচ্ছে বিদেশি সাইকেল। এজন্য দেশীয় পণ্য ব্যবহারে অনীহাকে দায়ী করছেন উৎপাদকরা। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মেহেরপুরের গাংনীতে ইউপি নির্বাচনের সহিংসতায় 2 ভাই নিহত। শরীয়তপুরের প্রার্থী অফিসে হামলায় আহত 20। আবারও আমন্ত্রণ দুপুর 2টার সংবাদে। মেহেরপুরের গাংনীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সহিংসতায় সহোদর 2 ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এই সময় ইউপি সদস্য প্রার্থী সহ উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। সকাল 10টার দিকে গাংনী উপজেলার কাথুলি ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমান ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুল জানান, এক প্রার্থীর সমর্থকেরা ভোট চাইতে এই গ্রামে আসলে প্রতিপক্ষ ইউপি সদস্য প্রার্থী আতিয়া রহমান ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এই সময় ওই প্রার্থীর রাতেও সহোদর 2 ভাইকে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ জানায় সহিংসতার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে 2 সহোদরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে শরীয়তপুর আঙ্গারিয়ায় দাঁতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর কার্যালয়ে প্রতিপক্ষের বোমা হামলায় 20 জন আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন হাওলাদারের নেতৃত্বে মনোহর বাজার এলাকায় নির্বাচনী মিছিল বের হয়। এক পর্যায়ে মিছিলে অংশগ্রহণকারী কর্মীর সমর্থকরা দেশীয় অস্ত্র, ককটেল ও বোমাসহ নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে অতর্কিত হামলা চালায়। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি, আশপাশের কয়েকটি বসতবাড়ি ও দোকানঘর ভাঙচুর ও লুটপাট করে তারা। হামলায় আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। ঢাকার বাখরখানি 400 বছরের পুরনো এই রাজধানীর ঐতিহ্যবাহী খাবার। দেখতে প্রায় রুটির মতো বাখরখানির জনপ্রিয়তা এখনও তুঙ্গে। মিনালা দিবার রিপোর্ট। ঐতিহ্যের শহর ঢাকা 400 বছরের পথ চলায় মানুষের গ্রহণযোগ্যতায় এগিয়েছে বংশ পরম্পরা। তেমনই একটি খাবার বাকরখানি। নগর জীবনে পরিবর্তন ঘটলেও স্বাদের একটুও কদর কমেনি এই বাকরখানি। শুরু কাকডাকা ভোরে, কাজের শেষ গভীর রাতে। গমগমে উনুনে টানা ব্যস্ত এক জোড়া হাত। বড় পাতিলের ভেতর যত্ন নিয়ে ছেড়ে দেয়া হচ্ছে বাকরখানি। এই পাকিস্তানের আমলত এটা ব্যবসা করতেছে। এখানে ঘিয়ে রুটি বানায়, পনির রুটি বানায়, খাস্তা রুটি বানায়, দুধের রুটি বানায়। আগুনে গরম হয় কাঁচা বাকরখানি,
তাক শেষ হলে নামানো হয় মচমচে খাস্তা। আর এটি আদি ঢাকাইয়া ঐতিহ্যের স্মারক। এটা বাখেরগঞ্জে একটা জমিদার ছিল, তো ওর নামে আর কি নামকরণ করা হয়েছে আর কি, বাকরখানি। জন্মের পরতেই আমরা খাইতেছি, আমার বাবা খাওয়ার শিখায় গেছে এবং এটা খাইতে খুবই স্বাদ, চা দিয়া। চুলার পাশে চলছে ময়দার খামি বানানো, অতঃপর কারিগরের নিপুণ হাতে বানানো হয় রুটি। সুস্বাদু করতে ময়দার সাথে যোগ হয় পনির ও মিষ্টি। খাইতে জিনিসটা সুস্বাদু, নরম, হ্যাঁ, মুখে দিলে মিলে যায়। বিভিন্ন ডাল ভাজি, হাল্লা বন্ধ, ইন্টারন্যাশনাল খাওয়ানোটা খুব ভালো জিনিস। পুরান ঢাকার মানুষ সবাই সকালের প্রথম নাস্তাই হয় চা দিয়ে বাকরখানি। সকাল বিকেলের নাস্তায় এমনকি অতিথি আপ্যায়নে বাকরখানি ঢাকাইয়া সংস্কৃতির অনুষঙ্গও বটে। ছোট ছিলাম তো এই খাবারটা খুব জনপ্রিয় ছিল, খুব টেস্টি ছিল খাবারটা। এক পিস, দু পিস খুচরা বিক্রি ছাড়াও কেজি দরে বিক্রি হয় বাকরখানি। প্রাপ্তিস্থান পুরান ঢাকার অলিগলিতে। পুরান ঢাকার অনেক ঐতিহ্যই কালের আবর্তে হারিয়ে গিয়েছে। যেটুকু রয়েছে সেটুকু রক্ষা করার দায়িত্ব সকলের। প্রয়োজনে সুরক্ষা দিতে হবে ঐতিহ্যের বাহকদের। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যে। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিএনপি টিকে থাকা নিয়ে প্রধানমন্ত্রীর সন্দেহ প্রকাশ, লন্ডনে তারেকের আয়ের উৎস কি? নতুন ভাড়ায় চলছে গণপরিবহন, অতিরিক্ত নেওয়ার অভিযোগ যাত্রীদের, জ্বালানির বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি ক্যাবের। রপ্তানি বাণিজ্যে আশার আলো দেখাচ্ছে বাইসাইকেল, গেল অর্থ বছরে এসেছে 13 কোটি 8 লাখ ডলার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।